ওনার কারণেই আজকে আমি ওই মানিকছড়ি থেকে ন্যাশনাল টিমে নারীরা যেটাতে যান এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করেন এবং এএফসি আন্ডার-20 কোয়ালিফাই করেন। একাগ্রতা, একনিষ্ঠতা সেই সব কিছুই থাকতে হবে, শুধু খেলার একটু সুযোগ দেন, ওরা ভালো করবে। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন দ্য নেক্সট জেন শো। সাথে আছি আমি ডালিয়া। আর আজকে আমাদের প্রোগ্রাম খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের সাথে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন ইয়াংস্টার। ওনাকে বলা হয় সাইলেন্ট হিরো। কেন বলেন তো? কারণ উনি গোলকিপারদের কোচ এবং অ্যানালাইসিস্ট। আশা করি আমাদের এই পুরো প্রোগ্রামটা আজকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আজকে আমাদের যে বিশেষ অতিথি আছেন আমাদের স্টুডিওতে, পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ ইউথ ন্যাশনাল টিমের গোলকিপার কোচ অ্যান্ড অ্যানালাইসিস্ট মোহাম্মদ ইমরান হাসান ইমন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কেমন চলছে? আলহামদুলিল্লাহ সবকিছু অনেক ভালো চলছে। আপনার? আমার সবকিছুই ঠিকঠাক, এবং আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আমাদের সঙ্গে আছে দ্য সাইলেন্ট হিরো ইমন। ঠিক ওই রকম তেমন কিছুই না, জাস্ট আমি আমার জবটাই করতেছি, এতটুকুই। ইমন, আপনি আসছেন একদম ফুটবল মাঠ থেকে আমাদের স্টুডিওতে। জি। এই ফুটবল কেন? ফুটবল শৈশব থেকে ফুটবলের প্রতি একটা ভালোবাসা ছিল। সেই ভালোবাসা একটা সময় প্যাশনে রূপান্তরিত হয়, দেন এই জার্নিটা শুরু হয়। এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের মতন এরকম দুর্দান্ত জায়গায় আপনি গোলকিপারের কোচ, তো জার্নিটা একটু শুনি। জার্নিটা যদি আমি শুরু করি তাহলে হচ্ছে শৈশব থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা ছিল। আর জার্নির শুরুতেই আমার প্রয়াত কোচ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, হারুনুর রশিদ, যিনি মানিকছড়ির মতো দুর্গম জায়গায় ওই জায়গা থেকে আমায় তুলে নিয়ে আসছিলেন। উনি লাস্ট ফেব্রুয়ারির 2 তারিখ ইন্তেকাল করেন। সো আমার খুবই দুর্ভাগ্য, আমি ওনার জানাজায় যেতে পারিনি, কারণ ওই সময় আমি ন্যাশনাল ডিউটিতে অস্ট্রেলিয়াতে ছিলাম। তো ওনার কারণেই আজকে আমি ওই মানিকছড়ি থেকে ন্যাশনাল টিমে। আর আজকে সবকিছু এই শোতে আমি ওনাকে ট্রিবিউট করতে চাই। আমরা যখন দেখি একজন ফুটবল প্লেয়ার এবং তার জীবনশৈলী এত ডিসিপ্লিনের মধ্যে থাকে, কি রহস্য? এবং ওটা আউটপুট তো আমরা দেখতে পাই, রেজাল্ট তো আমরা দেখতে পাই। ডিসিপ্লিন শুধু ফুটবলের ক্ষেত্রে না, মানুষের প্রত্যেক যে জীবন আছে, দৈনন্দিন জীবনে ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হোক ফুটবল, অন্যান্য স্পোর্টস, যে কোনো ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফুটবলারদের জন্য আরও বেশি দরকার, এই জন্যই যে ওনারা যদি ঠিকঠাক মতো নিজের লাইফস্টাইল সব কিছু ফলো করেন, তাহলে হচ্ছে ওনারা সাফল্যের চরম শিখরে পৌঁছাতে পারবেন। আর যদি ইনডিসিপ্লিন হন, তাহলে হচ্ছে একটা সময় ঝরে পড়বেন। আচ্ছা ভাইয়া, আমাদের দেশে নারী ফুটবলার আছে, পুরুষ ফুটবলার আছে। তো আমরা জেনেছি যে নারী ফুটবলারদের একটা দারুণ অর্জন, কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় একটা গেমে ওরা কোয়ালিফাইড হয়ে আসছে। পুরোটা শুনি। নারী আর পুরুষের ক্ষেত্রে যদি আপনি বলেন, তো কিছুদিন আগে আমাদের বয়সভিত্তিক দল সাফ চ্যাম্পিয়ন হয় পুরুষ, এবং নারীরা যেটাতে যান এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করেন এবং এএফসি আন্ডার-20 কোয়ালিফাই করেন। তো এএফসি এশিয়ান কাপে কিছুদিন পূর্বে অস্ট্রেলিয়াতে যায়। তো আমি সেই ক্ষেত্রে ওইখানে কোয়ালিফাইটাই ছিল অনেক বড় অর্জন বাংলাদেশের জন্য, এই হিস্ট্রিতে প্রথমবার। সেই জন্য ওই টিমের কোচিং স্টাফ হতে শুরু করে সবাই, প্লেয়াররা সবাই ধন্যবাদপ্রাপ্য, বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারপর মহিলা উইংসের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাই। আর এই জার্নিতে সবচাইতে বেশি যারা ধন্যবাদপ্রাপ্য সে হচ্ছে ওই দলের প্লেয়াররা, যারা ছিল নিবেদিত প্রাণ। আর ওই জার্নিতে আমরা সবসময় সাফ কন্টিনেন্টে খেলে থাকি। সেখানে আমাদের প্রতিপক্ষ থাকে ইন্ডিয়া, নেপাল, এইরকম দেশগুলো। আর যখন আমরা এএফসিতে যাই এশিয়ান কাপে, তখন আমাদের প্রতিপক্ষ থাকে তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী দল, যেমন চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান,
ওইরকম দলগুলো যারা আমাদের চাইতে র্যাঙ্কিংয়ে অনেক অনেক এগিয়ে। আমাদের দেশে নারী ফুটবলাররা অনেক এগিয়ে এবং আমরা সবসময় দেখি তাদের জয় জয়কার। এর পিছনে কাদের অবদান বেশি বলে আপনি মনে করেন? তাদের নিজস্ব ট্রেনিং অর ট্রেনার? এই ক্ষেত্রে আমি বলবো সবচাইতে বড় অবদান হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, যারা হচ্ছে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন নারী ফুটবলের উন্নয়নের জন্য। এর আরেকটা কারণ, মেয়েরা একসাথে দীর্ঘদিন প্র্যাকটিস করে আসছেন। সেটা আরও 8-10 বছর আগে থেকেই হচ্ছে ওরা একসাথেই প্র্যাকটিস করে আসছেন। একটা লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের হচ্ছে তত্ত্বাবধানে ওদের ক্যাম্প করাচ্ছেন, যার ফলশ্রুতিতে মেয়েরা সাফে চ্যাম্পিয়ন হয়েছে এবং এএফসিতে কোয়ালিফাই করা এভার ফার্স্ট টাইম। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে গর্বের। ফ্রম ফিল্ড টু অ্যানালাইসিস্ট, এই ট্রান্সফরমেশনটা কিভাবে হলো? যেহেতু আগে আমি কখনোই ন্যাশনাল টিমে খেলিনি, আর আমার হচ্ছে গ্রামে যেহেতু খেলাধুলা করা হয়তো, এরপর একটা সময় চিটাগংয়ে আমি 3rd ডিভিশন খেলি, তারপর হচ্ছে আন্তঃ ইউনিভার্সিটি খেলি। তো এই খেলা থেকেই যখন হচ্ছে অ্যানালাইসিসের ট্রান্সফরমেশন, এরপর হচ্ছে আমি গোলকিপার কোচ হই। তো খেলাটা পেছন থেকে দেখতে দেখতে একটা সময় মনে হয় যে হ্যাঁ, এটা নিয়ে কেন হয়, কিভাবে হয়, সেই নিজের মনের মধ্যে একটা জিজ্ঞাসা থেকেই চলে আসাই। আর ফেডারেশনের একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ, এটা শুরু করো। একজন কোচ যে সব সময় হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন থাকে এবং সে স্ট্র্যাটেজি মেকারও, জি, কতটুকু সেভ করতে পারে? মানে গোল যখন আসে কক্ষে, তখন কিভাবে হচ্ছে যে সে স্ট্র্যাটেজি মেক করে যে আটকাবে গোলকিপার? এক্ষেত্রে সত্যিকার তো কোনো স্ট্র্যাটেজি নেই, যেটা হচ্ছে গেম, যেটা সিচুয়েশন যেটা ডিমান্ড করে সেটাই হচ্ছে গোলকিপার ইনস্ট্যান্ট সেই ডিসিশন নেয়। আর সেক্ষেত্রে কোচের স্ট্র্যাটেজি মানে মুখস্থ কোনো কিছুই নেই, যেটা হচ্ছে গেম আপনার ডিমান্ড করবে, যে সিচুয়েশন থেকে হবে সেটার সাথেই সে হচ্ছে তার উপস্থিত বুদ্ধির দ্বারা তার সেই টেকনিক অ্যাপ্লাই করে হচ্ছে সেটা সেভ করার চেষ্টা করে সর্বাত্মক। একজন কোচ কিভাবে হওয়া যায়? একজন কোচ হতে গেলে পূর্বে আপনার যদি ফুটবলিং ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে সেটাকে পূরণ করার জন্য আপনাকে আরও অনেক বেশি স্ট্রাগল করতে হবে, যেমনটা আমি করে আসছি। সো আপনার অনেক বেশি সমালোচিত হতে হবে, আর সেই সমালোচনা সহ্য করে আপনার একটা বলবো মন্থর কাটা পথ পাড়ি দিতে হবে, সেই ধরনের মেন্টালিটি লাগবে। আর ফুটবল কোচ হওয়ার জন্য আপনার একাগ্রতা, একনিষ্ঠতা, সেই সব কিছুই থাকতে হবে। কোনো একাডেমিক আছে যেখানে গেলে যারা কোচ হতে চায়, এটা নিয়ে যারা শিখতে চায়, পড়াশোনা করতে চায়, এরকম কোনো একাডেমি আছে যেখানে ওরা গেলে পড়তে পারবে, পড়াশোনা করতে পারবে? সত্যি কথা আমাদের দেশে ওইরকম কিছু নেই, বাট আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোচ এডুকেশন ডিপার্টমেন্ট আছে ফুটবল ফেডারেশনের। তো সেই ক্ষেত্রে এএফসি এবং বিএফএফ এর তত্ত্বাবধানে অনেকগুলো কোচ এডুকেশন প্রোগ্রাম হয়, যেমন গ্রাসরুট, তৃণমূলে কাজ করার জন্য, তারপর সি ডিপ্লোমা, বি ডিপ্লোমা, এ ডিপ্লোমা, এরকম করে একটা কোচদের একটা শিক্ষা কার্যক্রম চালু থাকে। তাদের মাধ্যমে তারা শিখে ওই লব্ধ জ্ঞানটা হচ্ছে মাঠে প্রয়োগ করে থাকে। খুব সুন্দর। আমরা জানতে চাই ইমন ভাইয়া, যে আমাদের নারী ফুটবলারদের নিয়ে আমাদের অনেক আকাঙ্ক্ষা, ওদের আমরা কোথায় দেখছি আগামী 1 বছরের ভিতরে? কি প্ল্যান আছে ওদেরকে নিয়ে? সত্যিকার অর্থে আগামী 1 বছর সেটা খুবই শর্ট প্ল্যান, যদি বলেন, কারণ আমাদের ধৈর্য নেই। সেটা ভিন্ন ব্যাপার। বাট আমাদের যদি ভালো একটা রেজাল্ট পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে। আর আপনি যদি বলেন আগামী 1 বছর, তাহলে হচ্ছে সন্নিকটে আছে সাফ চ্যাম্পিয়নশিপ মেয়েদের, যেটা ইন্ডিয়ার গোয়াতে হবে। আমি দৃঢ়ভাবে আশাবাদী মেয়েরা এবারও তাদের শ্রেষ্ঠতা লড়াইয়ে সাফ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মাটিতে ফিরবে। অবশ্যই আমরা জিতবই ইনশাআল্লাহ। আমরা যখন ইমন ভাইয়ার স্টোরিটা যখন হচ্ছে রিসার্চ করতে যাই, আমরা একটু বেঁকে গিয়ে দেখি যে আপনার একটা স্কুলও আছে ফুটবলের, ফুটবল শিখান আপনি, ফুটবল কিভাবে খেলতে হয়, ওখানে নারী পুরুষ বই হচ্ছে শিক্ষার্থী। আমরা সেই প্রতিষ্ঠানের নাম একটু করে শুনি।
আমার সত্যি কথা আমার জার্নির শুরুটা হয় আমার দুইটা একাডেমি, একটা হচ্ছে মানিকছড়ি ফুটবল একাডেমি, একটা হচ্ছে হিলস অফ একাডেমি। দুইটাই একই প্রতিষ্ঠান, জাস্ট হচ্ছে ডিফারেন্ট নেম। তো ওইখানে হচ্ছে আমার তৃণমূলের যেই পিছিয়ে পড়া দুর্গম অঞ্চল, আমি যেখান থেকে উঠে আসছি মানিকছড়ি থেকে, সেই অঞ্চলে অনেক কি বলবো, অনেক অনেক পিছিয়ে পড়া ছেলে মেয়ে, ওরা হচ্ছে বলের জন্য খেলতে পারে না, বুটের জন্য খেলতে পারে না, অনেক ল্যাকিংস আছে তাদের। তো আমি ভাবলাম পারিবারিক সাপোর্ট, আবার সামাজিক বাধাও বলতে পারেন, কারণ মেয়েদেরকে খুব বেশি খেলতে দেওয়া হয় না। তো সেদিক থেকে আমি প্রথম যখন চেষ্টা করি, আমার একাডেমিতে দুইজন ছিল, দুইটা ছেলে আর হচ্ছে একটা মেয়ে শুরু করে। তারপর আস্তে আস্তে অনেকেই আগ্রহী হয়, সেই ক্ষেত্রে তাদের কিছু স্কুল টিচার ছিলেন, তারা আগ্রহী হয়ে তাদের স্টুডেন্টদেরকে পাঠান। এরপর আমি অনেকগুলো স্কুলে ভিজিট করি, বোঝানোর চেষ্টা করি ফুটবল খেললে ওদের পড়ালেখা ক্ষতি হবে না, ওরা মানসিকভাবে আরও বিকশিত হবে। তো আস্তে ধীরে একটা একাডেমিতে রূপান্তরিত নয়, একটা সময় এমনও গিয়েছে যে 70, 80, 100 জন ছেলে মেয়ে ছিল প্র্যাকটিস করাতে। তো সো ওই সময় বলের জন্য অনেক ল্যাকিং ছিল, এগুলো ফেস করতে হয়েছে। কিন্তু বর্তমান সময়ে ওরা অনেক আধুনিক ম্যাটেরিয়ালস পাচ্ছে, মানে সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি যেন পাহাড় থেকে আলো এই ঢাকা পর্যন্ত ছড়ায়। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর যেটা পাহাড়ে কিংবা সমতলে হোক, মেয়েরা যখন খেলতে যায় পারিবারিকভাবে ওদের একটা বাধার সম্মুখীন হতে হয়, কারণ ওরা পরিবারকে অনেক সময় বুঝাতে পারে না যে ওরা এই ফুটবলের মধ্যে ফিউচার দেখছে বা নিজের একটা স্কিলস ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছে। সেই ক্ষেত্রে কোচ বা প্রতিষ্ঠান থেকে যে ওনার বা ফাউন্ডার, ওনাদের কি দায়িত্ব থাকে প্যারেন্টসদেরকে বোঝানোর ক্ষেত্রে? কিভাবে বুঝান আপনারা? এই ক্ষেত্রে যদি আমি ট্রু হিস্ট্রি বলি, তাহলে হচ্ছে আমি প্রথমত হচ্ছে চেষ্টা করি ওই বাচ্চাটা কোনো না কোনো স্কুলে পড়ে, সেই স্কুলের টিচারের সাথে কথা বলার। প্রত্যেকটা গার্ডিয়ানই তার টিচারের খুব বেশি বিলিভ করেন, যেহেতু এইটা হচ্ছে একটা উইয়ার্ড জবের মতো। তো বাচ্চারা ফুটবল খেলতে আসবে, কোনো ফ্যামিলি শুরুতে চায় না যে ফুটবল খেলুক, সবাই চায় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই টিচারের মাধ্যমে সংশ্লিষ্ট ফ্যামিলিতে যোগাযোগ করা হয়। মানিকছড়িতে এরকম অনেকেই আছেন যারা হচ্ছে এই একাডেমিটা বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছেন। উল্লেখযোগ্য বিনয় চাকমা স্কুল শিক্ষক, মিতালি চৌধুরী, দেন মিলিচিং দিদি, আরও অনেকে আছেন ওই রকম পেছনের, মানে যারা হচ্ছেন একদম আনসিন রিয়াল হিরো। সো আরও কয়েকজনের নাম না বললেই নয়, রেজাউল খান সোহেল, ইমরান হোসেন। ওনারা কি করতেন, ওই রকম প্যারেন্টসদের সাথে কথা বলতেন, কথা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেন আপনাদের বাচ্চাদেরকে পাঠান, সব দায়িত্ব হচ্ছে আমাদের, আর এখানে টিচাররাও আছে ইনভলভ, শুধু খেলার একটু সুযোগ দেন, ওরা ভালো করবে। সেটাই। ওরা কতটুকু শিখেছে, কতটুকু ইমপ্রুভ করেছে? আগে তো মাঠে আসতোই না, এখন মাঠে আসে, নিজের উপজেলাকে রিপ্রেজেন্ট করে, এখন জেলাতেও যায়। আর লাস্ট আমি 2021-22 কথা যদি বলি, রিসেন্ট সময় আমি এলাকায় খুব কম যাই। ওই সময়টাতে ওরা একটা সময় আমাদের উপজেলা চ্যাম্পিয়নও হয় ডিসি গোল্ড কাপে, আর মেয়েরা একটা সময় সেমিফাইনাল খেলে একাডেমি কাপে। এটাই অর্জন। অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। আমরা আবার একটু আপনার একাডেমি নিয়ে কথা বলতে চাই, কারণ আমরা জানতে চাই আপনার যারা স্টুডেন্টসরা আছে ওখানে, আপনার অবর্তমানে ওরা কিভাবে গাইডেন্স পাচ্ছে, এবং আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি কিভাবে সাপোর্ট দিচ্ছে আপনার প্রতিষ্ঠানকে? আমার অবর্তমানে সেখানে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক সার্টিফাইড কোচ রয়েছেন। তো সেখানে 2-3 জন কোচ আছেন, তারা প্র্যাকটিস করাচ্ছেন এবং সব কিছু শিডিউল অনুযায়ী করতেছেন। ওনারা চেষ্টা করতেছেন সর্বাত্মক একাডেমিকে রান করার জন্য। এবং আমার ফ্যামিলি, শুরুতেই তো কোনো ফ্যামিলি হচ্ছে খুব বেশি সাপোর্ট দেয় না, যখন দেখলো যে বাচ্চারা ভালো কিছু করতেছেন, দেন আমার ফ্যামিলিও যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছেন এখন, যে ফুটবল যেহেতু আমার ধ্যান জ্ঞান সব কিছু। তো ফ্যামিলিও এখন পুরোটাই হচ্ছে কি এই একাডেমি তাদের সন্তানের মতো, মানে আমার সন্তান তাদের নাতিপুতির মতো। দীর্ঘদিন ধরে ঘর ছেড়ে বাইরে অবস্থান করছেন, অবশ্যই ভালো করছেন। ফ্যামিলিকে মিস করেন না?
হ্যাঁ, আমি ফ্যামিলিকে মিস করি, আর সবচাইতে বেশি মিস করি আমার ভাইয়ের ছেলে। মা বাবা সবাইকে মিস করি, বাট আমার ভাইয়ের ছেলে যে আছে ছোট, সে তো মানে আমি এক কথায় বলবো যে ওর জন্য মানে আমার অর্ধেক পৃথিবী মনে হয় যে ও মানে খুবই কি বেশি নাম মিস করি। ওনার? ওর নাম হচ্ছে বর্ণ। ও 21শে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে, তো সেই ক্ষেত্রে ওর নামটা আমি রাখি বর্ণ। বর্ণ। খুব সুন্দর নাম। আমরা এবার জানতে চাই বাংলাদেশ ইউথ টিম এর সাথে কাজ, আপনার অভিজ্ঞতা। এটা ছিল আমার জন্য একটা হিউজ লার্নিং এক্সপিরিয়েন্স, কারণ এখানে আমি এসে শিখতে পারি প্রফেশনালিজম, ডিসিপ্লিন, এগুলো আমি অনেক ভালো শিখতে পারি, এবং এটা একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট। সো এখান থেকে যে লব্ধ জ্ঞানটা অর্জন করি, দেন সেটা ন্যাশনাল টিমে এক্সপোজ করি। গোলকিপার ট্রেনিংয়ে বিগেস্ট মিস্টেক কি, যেটা আমরা জানি না? ওইরকম বিগেস্ট মিস্টেক বলতে কোনো কিছুই নেই। যেটাই আপনি মিস্টেক করবেন অনেক সময় সেটাই বিগেস্ট মিস্টেক হয়ে যায়। কারণ আর যদি আপনি বলেন ট্রেনিংয়ে আমরা কোচরা অনেক সময় বিগেস্ট মিস্টেক করে যাই হচ্ছে আমরা ফান্ডামেন্টাল যে বেসিকগুলো ইগনোর করে যাই। তো আমি বলবো একটা মানুষের যদি শুরুর ভিতটাই বা বেসিকটা ভালো থাকে, সে বিগেস্ট মিস্টেক করবে না। বেসিক ভালো থাকুক, একটা সময় সিলি মিস্টেক করবে, বিগেস্ট মিস্টেক করবে না। মেসি না রোনালদো? বোথ। যদি কারণ জিজ্ঞেস করেন, মেসি হচ্ছে ক্রিয়েটিভ, রোনালদো সে হচ্ছে তার লায়ন মেন্টালিটি অ্যান্ড ওয়ার্ক এথিক্স। আর আরও ভিন্নভাবে বললে মেসি হচ্ছে আর্টিস্ট, আর রোনালদো হচ্ছে মেশিন। আর্টিস্ট আর মেশিনের পার্থক্য কি? বর্তমান যুগে এই দেখেন, যখন আমার ভালো লাগতেছে, রোনালদো কি তাহলে হিউম্যান না? এই 41 বছর, হয়তো আমি ঠিক শিওর না, মানে বয়সটা 40-এর উপরেই, 40 অর্ধ, এই বয়সে সে যেই পরিমাণ ডাইনামিক ফুটবল খেলতেছেন, যা করতেছেন, সেটা আমার দৃষ্টিতে আনবিলিভেবল। যেহেতু আমরা এশিয়ান সাবকন্টিনেন্টগুলোতে এই বয়সে ফুটবলাররা রিটায়ার হার্টে চলে যায়। তো আর মেসি অত গড গিফটেড শিল্পী, আমি সেই জন্য বলবো সে ফুটবলটাকে যেই সুনিপুণভাবে খেলেন, সেটা হচ্ছে একদম আর্টের মতোই লাগে। একটা চিত্রশিল্পী যেভাবে আর্ট করেন, তার ফুটবলটা ওই রকমই। কে বেশি ফেভারিট? মেসি। আর হচ্ছে সেফ না গোল অ্যাসিস্ট? সেভ। কারণ হচ্ছে সেভ যখন আপনি করবেন, তখন হচ্ছে একটা গেমের মোমেন্টামই চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমি সেভের পক্ষে। স্ট্রিক্ট কোচ না ফ্রেন্ডলি কোচ আপনি? আমি হ্যাঁ, আমি হচ্ছি প্লেয়ার সেন্টার্ড। মানে এক হচ্ছে মানে স্ট্রিক্টও না, আবার স্ট্রিক্ট কমও না। মানে আমি চাই আমার প্লেয়াররা খুব স্বাচ্ছন্দ্য বোধ করুক আমায় প্রশ্ন করতে, যেন আমি তাদের, ওরা যদি ফ্রেন্ডলি হয় তখন আমার খুব ইজিতে প্রশ্ন করতে পারবে, আর আমি আমার থেকে সেই জ্ঞানটা তারা নিতে পারবে খুব সহজে। প্লেয়ারদের জন্য কোনটা বেটার? প্লেয়ারদের জন্য আমার মনে হয় যে মিক্সচার, মানে আমি বলবো না যে একদম এই কোচিং ওয়েটা বা এই কোচটাই ভালো। তো আমি বলবো দুইটার মিক্সচার যেটাতে থাকে, গাইডেন্স অ্যান্ড ডিসকভারি, সেটাই ভালো। আর নাইট অ্যানালাইসিস আর মর্নিং ট্রেনিং? এইরকম সত্যিকার অর্থে আমি ফেস করিনি। আমাদের হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, আমি যেহেতু গোলকিপার কোচ এবং অ্যানালিস্ট হিসেবেই কাজ করি, আমার ঠিক মর্নিংয়ে প্র্যাকটিসেও যেতে হয়, আবার অ্যানালিসিসের জন্য রাতে বসতে হয়। সো বোথ। এবার আসি, প্লেয়ার্স মেন্টালিটি ব্রেক করলে কিভাবে হ্যান্ডেল করেন? হ্যাঁ, অনেক সময় যখন প্লেয়াররা একটা বাজে ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যায়, আমরা চেষ্টা করি তাদেরকে তাদের ভালো সময়গুলো রিকল করার জন্য। হ্যাঁ, এই একটা ভালো সময় সে স্পেন্ড করছে, সেই ভালো মুহূর্তগুলো আমরা চেষ্টা করি, হ্যাঁ তুমি এখন পারতেছো না, আবার পারবা, জাস্ট এ ব্যাড প্যাচ, এটাকে ফ্লো করতে দাও। ফুটবল গেম আর ইমোশনস, কোনটা? ইমোশনের বাইরে কিছুই না, ফুটবলে অনেক বেশি ইমোশন কাজ করে। ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে আমাদের গ্যাপ কোথায় এখনো পর্যন্ত? কোন জায়গায় গ্যাপ আছে? আমাদের অনেক জায়গায় গ্যাপ আছে, বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করতেছে সেই গ্যাপগুলো ফুলফিল করার জন্য। তো এর মধ্যে উল্লেখযোগ্য, আমরা আরও যদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে পারি, আরও যদি শক্তিশালী প্রতিপক্ষের সাথে আমরা বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে পারি,
সো আমার মনে হয় যে আমরা আরও অনেক ভালো করব। ড্রিম বাংলাদেশ ফুটবল নিয়ে? বাংলাদেশ ফুটবল নিয়ে ড্রিম এখন বর্তমানে হামজা সমিত আসার পর বাংলাদেশ ফুটবলের চিত্র একদমই বদলে গেছে। তো আমার ড্রিম এখন না হোক, একটা সময় যাওয়ার পর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, বাট এটা একটু অনেক বড় ড্রিম। বাট আমি চাই আরও কয়েক বছর পর হোক, সামনের এএফসিতে কোয়ালিফাই করুক বাংলাদেশ টিম, এটাই আমার ড্রিম। কেউ যদি ভালো ফুটবলার হতে চায় তাহলে তাকে কি ধরনের ধ্যান ধারণা রাখতে হবে, এবং আপনার মতে কিভাবে তাকে ওয়ে অফ লাইফ ক্রিয়েট করতে হবে যদি সে ফুটবলার হতে চায়, ভালো ফুটবলার? আমি বলবো ভালো ফুটবলার হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার পর সে ভালো যখন ফুটবলার হতে চাইবে, তো সে ফুটবলের মৌলিক বিষয়গুলো রপ্ত করতে হবে। সেই মৌলিক বিষয় রপ্ত করার জন্য তার একজন ভালো কোচের অধীনে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার পাশাপাশি সে নিজে অনেক বেশি সেটাতে ডিভোট করতে হবে যে আমি এটাই চাই। আমরা তো জানি মানে মন থেকে যদি কিছু চাই তাহলে আল্লাহও নিরাশ করে না। আপনার স্টুডেন্টসদের কিছু বলবেন আমাদের নেক্সট জেন শোর চ্যানেলের মাধ্যমে? আমি বলবো আমরা যেটা করব সেটা মন দিয়ে করব। আমরা চেষ্টা করব আর অনেক বেশি উন্নতি করার জন্য, আর আমাদের কোচদের কথা শোনার জন্য, প্যারেন্টসদের কথা শোনার জন্য, এবং তার মাধ্যমে আমরা একটা সময় আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইমন আপনাকে। আমাদেরকে একদম মাঠ থেকেই চলে এসেছেন আপনি আমাদের স্টুডিওতে। আমাদের জন্য খুবই এক্সাইটিং ছিল আপনার আগমন আমাদের এই স্টুডিওতে, এবং আপনি অনেক ভালো থাকবেন এবং আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন আপনার কোচের মাধ্যমে। প্লেয়াররা অনেক ভালো খেলবে আশা আমাদের, এটাই আমাদের স্বপ্ন, বাংলাদেশ জিতবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে ছিলেন একজন তরুণ এবং প্রতিভাবান ফুটবলার কোচ ইমন, এবং ওনার সাথে কথা বলে আমি নিজেও ভাবছি যে আমি কেন ফুটবল খেলিনি। আমাদের এই শোটি আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে লিখবেন। আমাদের নেক্সট জেন শো গল্পগুলো এমনই অনুপ্রেরণামূলক গল্প, এবং যেখানে যে গল্পে থাকে সাহস, স্বপ্ন এবং সেটি বাস্তবায়ন করার জন্য আগ্রহ, সেই আগ্রহ বজায় রেখে আমরা পথ চলি সফলতার দিকে। সবাইকে ভালো থাকার অনুরোধ জানিয়ে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।